আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আমরা আজকে ক্লাসে আলোচনা করব আমাদের 11 অধ্যায় তার লাস্ট লিফের সর্বশেষ অংশ নিয়ে। অর্থাৎ আমরা আমাদের যে লাস্ট লিফ স্টোরিটি পড়ছিলাম সেই স্টোরির সর্বশেষ অংশ, সম্পূর্ণ চ্যাপ্টারের সর্বশেষ অংশ না, আমাদের সেই স্টোরিটার সর্বশেষ পার্টে আমরা আছি। আমরা ইতিমধ্যে সেই স্টোরিটির অনেকাংশ পড়ে ফেলেছি। আমরা কিন্তু স্টোরিটা জানি যে সু এবং জনসি নামক দুটি মেয়ের গল্প, যেখানে জনসি অসুস্থ হয়ে যায় এবং সে তার সকল ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে এবং তার ইচ্ছা শক্তি জাগানোর জন্য এবং তার বন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য সু এবং বেহরম্যান মিলে কিভাবে জনসিকে অনুপ্রেরণা দেয় সেই পর্যন্ত কিন্তু আমরা জেনেই ফেলেছি। এখন আজকে আমরা শুরু করব 11.3.7 থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। লেটস রিড দ্য ফাইনাল পার্ট অফ দ্য স্টোরি। চলো গল্পের সবশেষ অংশটি পড়ি। But after the beating rain and the wild wind that had not stopped through the whole night, there still was one leaf to be seen against the wall. It was just the last on the tree. সারা রাত ঝড়ো বৃষ্টি হওয়ার পরেও এবং খুবই বাতাস, ওয়াইল্ড ওয়াইন, আসলে বাতাস কি কখনো বন্য হতে পারে? বন্য প্রাণী হয়, বন্য বাতাস হয় না, এখানে বাতাসের তীব্রতা বোঝানোর জন্য ওয়াইল্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। এত কিছুর পরেও হ্যাড নট স্টপড থ্রু দ্য হোল নাইট, বাতাস কিন্তু সারা রাত থামেনি। There still was one leaf to be seen against the wall. সেখানে আমরা ওয়ালের পাশে একটা গাছের পাতা দেখেছি, একটা গাছের পাতা তখনও ওখানে ছিল। ইট ওয়াজ দ্য লাস্ট অন দ্য ট্রি, এই পাতাটা গাছের মধ্যে সর্বশেষ পাতা ছিল। ইট ওয়াজ স্টিল ডার্ক গ্রিন নিয়ার দ্য ব্রাঞ্চ, এবং সেই ডালের পাশে এটা অনেক গাঢ় সবুজ রঙের একটা পাতা ছিল। বাট অ্যাট দ্য এজেস ইট ওয়াজ টার্নিং ইয়েলো উইথ এজ, কিন্তু এটা ওই কিনারা, এজ মিন্স কিনারা, কিন্তু ওই গাছের পাতাটা কিনারায় থাকতে থাকতে এটা বয়স হওয়ার সাথে সাথে হলুদ রঙের হয়ে যাচ্ছিল পাতাটা। There it was hanging from a branch nearly 20 feet above the ground, এবং এই পাতাটা প্রায় মাটি থেকে 20 ফিট উপরে ঝুলেছিল। হ্যাঙ্গিং মিন্স ঝুলে থাকা। It is the last one, said Johnsy. জনসি গাছের পাতার দিকে তাকিয়ে বলল, এটাই সর্বশেষ গাছের পাতা। I thought it would surely fall during the night. আমি ভেবেছিলাম যে এই গাছের পাতাটা অবশ্যই রাতের মধ্যে ঝরে পড়ে যাবে। I heard the wind. আমি বাতাসটা শুনতে পেয়েছিলাম। It will fall today and I shall die at the same time. জনসি বলছে এই গাছের পাতাটা আজকেই পড়ে যাবে এবং আমিও সেই সময় মারা যাব। Dear Johnsy, said Sue. প্রিয় জনসি, think of me. আমার কথা ভাবো। If you won't think of yourself, what would I do? তুমি যদি আমার কথা না ভাবো, নিজের কথা না ভাবো, তাহলে আমি কি করব? But Johnsy did not answer. Johnsy কোনো উত্তর দিল না। The most lonely thing in the world is a soul when it is preparing to go on its far journey. সবচেয়ে একাকী হচ্ছে সেই মুহূর্তটা যখন পৃথিবীতে কোনো আত্মা দূরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে অন ইটস ফার জার্নি। এটার যে দূরবর্তী যে যাত্রাটা আছে, এখানে দূরবর্তী যাত্রা বা বিশাল যাত্রা বলতে বোঝাচ্ছে মৃত্যুর যে যাত্রা। সেই যাত্রায় যখন কোনো আত্মা প্রস্তুতি নেয় বা কোনো মানুষ যখন মৃত্যু যাত্রার প্রস্তুতি নেয়, তখন কিন্তু তার খুবই একাকী বোধ হয়। The ties that held her to friendship and earth were breaking one by one. পৃথিবীতে যেই বন্ধনের মাধ্যমে সে টিকে আছে বা যে বন্ধনের মাধ্যমে তার বন্ধুত্ব পৃথিবীতে টিকে আছে, সেই সব বন্ধন ধীরে ধীরে ভাঙতে শুরু করে, ওয়ান বাই ওয়ান, একটির পর একটি। দ্য ডে স্লোলি পাস, দিনটি আস্তে ধীরে ধীরে শেষ হয়ে গেল। অ্যাজ ইট গ্রিউ ডার্ক they could still see the leaf hanging. রাত আরও গভীর হলো এবং সে তখনও দেখতে পাচ্ছে গাছের পাতাটি ঝুলে আছে। ইটস ব্রাঞ্চ against the wall, এবং এই ব্রাঞ্চটা, এই ডালটা কিন্তু দেয়ালের সাথে লাগানো, এই ডালটাতে কিন্তু গাছের পাতাটা এখনো ঝুলে আছে। অ্যান্ড দেন, এবং তারপরে দ্য নাইট কেম, রাত আসলো। দ্য নর্থ উইন্ড বিগেন again to blow, এবং সেই দক্ষিণা বাতাস আবার বইতে শুরু করলো। দ্য রেইন স্টিল বিট against the windows, বৃষ্টি এসে জানালায় বাড়ি দিচ্ছিল। When it was light enough to the next morning, Johnsy again commanded that she be allowed to see. যখন একটু একটু করে সকালের আলো আসতে শুরু করলো, জনসি কমান্ড করলো দ্যাট শি বি অ্যালাউড টু সি, যে তাকে যেন অনুমতি দেওয়া হয় জানালার বাইরে দেখার, কারণ সু তো তাকে জানালার বাইরে দেখতে দিচ্ছিল না। দ্য লিফ ওয়াজ স্টিল দেয়ার, সেই গাছের পাতাটা তখনও সেখানে ছিল। জনসি লে ফর আ লং টাইম লুকিং অ্যাট ইট,
জনসি অনেকক্ষণ ধরে শুয়ে সেদিনটা গাছের পাতাটার দিকে তাকিয়েছিল। অ্যান্ড দেন শি কল্ড সু, তারপর জনসি সুকে ডাকলো। হু ওয়াজ কুকিং সামথিং ফর হার টু ইট, সু জনসির খাওয়ার জন্য কিছু একটা রান্না করছিল। I have been a bad girl, Sue, said জনসি। জনসি বলল, আমি না অনেক খারাপ একটা মেয়ে হয়ে গিয়েছি। Something has made that last leaf stay there to show me how bad I was. It is wrong to want to die. তখন জনসি বুঝতে পারলো যে এই গাছের শেষ পাতাটা সেখানে আছে এবং সামথিং হ্যাজ মেড দ্য লাস্ট লিফ স্টে দেয়ার। গাছের কোনো একটা কারণে গাছের সেই পাতাটা সেখানেই আছে, যেন জনসি বুঝতে পারে যে সে কতটা খারাপ হয়ে গিয়েছিল বা সে কতটা খারাপ কাজ করেছে এই ধরনের চিন্তা করে। গাছের সেই পাতাটা ওখানে থেকে জনসিকে বুঝিয়ে দিয়েছে যে তোমার চিন্তাটা ভুল। ইট ওয়াজ রং টু ওয়ান্ট টু ডাই, এবং এটা ভুল নিজের মৃত্যুর জন্য চিন্তা করা, আশা করা। I will try to eat now. আমি এখন কিছু খাওয়ার চেষ্টা করব। But first bring me a looking glass so that I can see myself. কিন্তু তার আগে আমাকে একটা লুকিং গ্লাস এনে দাও যেন আমি আমার নিজেকে দেখতে পারি। And then I will sit up and watch you cook. তারপর আমি বসবো এবং তোমাকে রান্না করতে দেখব। An hour later she said, Sue, someday I hope to paint the Bay of Naples. তখন সু বলছে, আমি আশা করি যে আমি একদিন নেপলস এর যে বে আছে সেটা অঙ্কন করার চেষ্টা করব। বে অফ নেপলস মানে নেপলস যে শহর আছে সেই জায়গাটায় যে সাগর আছে সেটা অঙ্কন করার সে চেষ্টা করবে। দ্য ডক্টর কেম ইন দ্য আফটারনুন। সন্ধ্যাবেলা ডাক্তার আসলো। সিউ ফলোড হিম ইনটু দ্য হল আউটসাইড জনসিস রুম টু টক টু হিম। সু ডাক্তারের সাথে হল রুমে গেল কি কথা বলতে, জনসির রুমের বাহিরে, যেন ডাক্তারের সাথে কথা বলতে পারে। The chances are good, said the doctor. ডাক্তার বলল এখানে অনেক ভালো সম্ভাবনা আছে জনসির বেঁচে থাকার। He took Sue's thin shaking hand in his. সুয়ের যে চিকন হাত ভয় কাঁপছিল সেই হাতটা ডাক্তার তার নিজের হাতে নিল। Give her good care, তাকে ভালো যত্ন দাও, and she will get well soon, এবং সে খুব জলদি ভালো হয়ে উঠবে। And now I must see another sick person in this house. His name is Bohorman. এখন আমার এই বাসায় আরেকজন অসুস্থ লোক আছে এই বিল্ডিংয়ে, তাকে দেখতে যেতে হবে। তার নাম হচ্ছে বেহরম্যান। আ পেইন্টার, সে হচ্ছে একজন পেইন্টার বা চিত্রশিল্পী। আই বিলিভ, আমি বিশ্বাস করি। নিউমোনিয়া 2, তারও নিউমোনিয়া হয়েছে। মাইক ইজ অ্যান ওল্ড উইক ম্যান অ্যান্ড হি ইজ ভেরি ইল। মাইক হচ্ছে একজন অসুস্থ দুর্বল লোক এবং সে খুব অসুস্থ। দেয়ার ইজ নো হোপ ফর হিম, তার বেঁচে থাকার কোনো আশা নেই। বাট উই টেক হিম টু দ্য হসপিটাল টুডে, কিন্তু আমরা আজকে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি। উই উইল মেক ইট অ্যাজ ইজি ফর হিম অ্যাজ উই ক্যান, আমরা তার জন্য এটা অতটাই সহজ করার চেষ্টা করব যতটা সম্ভব। দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড টু সু, শি ইজ সেফ, ইউ হ্যাভ ডান ইট, ফুড অ্যান্ড কেয়ার নাও, দ্যাটস অল। তারপর দিন ডাক্তার সুকে বলল যে শি ইজ সেফ, সে এখন সুরক্ষিত আছে, অর্থাৎ জনসি এখন সুস্থ। ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করতে পেরেছো। খাবার এবং যত্নই এখন লাগবে, আর কিছু তার দরকার নেই। অ্যান্ড দ্যাট আফটারনুন, সেই সন্ধ্যাবেলা, সু কেম টু দ্য বেড ওয়ার জনসি লে। সু উপরে আসলো, যেখানে জনসি শুয়ে থাকে সে বিছানায় আসলো। শি পুট ওয়ান আর্ম অ্যারাউন্ড হার, সে কী করলো, তার একটা আর্ম বা হাত জনসির পিছন দিয়ে দিল। আমরা এইভাবে জড়িয়ে ধরি না কাউকে, সেভাবে। I have something to tell you, she said. তখন সু জনসিকে বলছে, আমার তোমাকে বলার কিছু আছে। Mr. Bohorman died of pneumonia today in the hospital. He was ill for 2 days. Someone found him on the morning of the first day in his room. He was helpless with pain. চিন্তা করো যে কে মারা গেল, বেহরম্যান মারা গেল। জনাব বেহরম্যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে হাসপাতালে। সে 2 দিন যাবৎ অসুস্থ ছিল। কেউ একজন তাকে সকালবেলা তার রুমেই মৃত অবস্থায় পেয়েছে এবং সে তার ব্যথায় একদম হেল্পলেস, একদম সাহায্যহীন হয়ে পড়েছিল, খুবই অসহায় হয়ে পড়েছিল। তাহলে চিন্তা করো, যে বেহরম্যান তাকে সহযোগিতা দিয়েছিল, যে বেহরম্যান তাকে জনসিকে অনুপ্রেরণা দিয়েছিল, যে বেহরম্যান গাছের পাতা এঁকে দিয়ে জনসিকে সাহস জুগিয়েছিল, সে বেহরম্যানই কিন্তু মারা গিয়েছে। His shoes and his clothes were wet, as cold as ice. Everyone wondered where he had been. The last night had been so cold and wild. তার জুতো এবং তার জামা কাপড় সব ভিজা ছিল এবং একদম বরফের মতো ঠান্ডা ছিল। সবাই অবাক হয়েছে যে সে কোথায় ছিল। The night had been so cold, সেই রাতটা ছিল খুবই ঠান্ডা এবং wild, খুবই বন্য। And then they found some things. There was a light that he had taken outside, and there were his materials for painting.
দেয়ার ওয়াজ পেইন্ট, গ্রিন পেইন্ট অ্যান্ড ইয়েলো পেইন্ট। অ্যান্ড তখন সু বলছে যে আমরা কিছু জিনিস খুঁজে পেয়েছি। তারপরে সেখানে ছিল একটা লাইট, একটা আলোর যে লাইট থাকে বাতি, সেটা ছিল, এবং সেটা নিয়ে সে বাহিরে ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার্স হিজ ম্যাটেরিয়ালস অফ পেইন্টিং, এবং সেই বাহিরে তার কিছু চিত্র অঙ্কন করার ম্যাটেরিয়াল বা জিনিসপত্র ছিল। দেয়ার ওয়াজ পেইন্ট, সেখানে রং ছিল, গ্রিন পেইন্ট সবুজ রং ছিল, অ্যান্ড ইয়েলো পেইন্ট এবং হলুদ রং ছিল। লুক আউট দ্য উইন্ডো, জানালার বাহিরে দেখো ডিয়ার প্রিয়, অ্যাট দ্য লাস্ট লিফ অন দ্য ওয়াল, ওই যে ওয়ালে দেয়ালে তুমি যে সর্বশেষ পাতাটা দেখতে পাচ্ছ সেটার দিকে তাকাও। ডিডেন্ট ইউ ওয়ান্ডার why it never moved when the wind was blowing, তুমি কি কখনো ভাবো নেই যে যখন বাতাস আসছিল গাছের পাতাটা নড়ছিল না কেন? Oh my dear, it is Behrman's great masterpiece. He painted it there the night that the last leaf fell. এইটা হচ্ছে বেহরম্যানের, এটা হচ্ছে বেহরম্যানের অঙ্কিত সেই মাস্টারপিস চিত্রটা, যেটা সে এঁকেছিল সেই রাতে যেদিন লাস্ট বা শেষ গাছের পাতাটা পড়ে যায়। তাহলে এখন তোমরা একটা জিনিস চিন্তা করো যে গল্পটা আসলে কতটা কষ্টদায়ক। বেহরম্যান একজন 60 ঊর্ধ্ব ব্যক্তি আরেকটা মেয়ে, জনসি নামক একটা মেয়েকে অনুপ্রেরণা দেওয়ার জন্য গাছের পাতাটা একটা দেয়ালে অঙ্কন করলো। দেয়ালে একটা গাছ ছিল, সেই গাছের শেষ পাতাটা পড়ে গেলে জনসির মনে হচ্ছে যে সে মারা যাবে, কিন্তু জনসি যেন এই হোপলেস হয়ে না যায় সেই জন্য বেহরম্যান কি করলো, নিজে যে সেই দেয়ালে একটা গাছের সাথে একটা গাছের পাতা অঙ্কন করলো। সে পাতা অঙ্কন করতে যেয়ে প্রচণ্ড ঠান্ডায়, প্রচণ্ড বৃষ্টিতে সে মারা যায়। তাহলে সে আরেকজনের মানুষের আশাকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজে মৃত্যুবরণ করে। এবং জনসির প্রতি বেহরম্যানের যে ভালোবাসা, যে বন্ধুত্ব, এটাও কিন্তু এই গল্পের একটা অনন্য নিদর্শন, যে বেহরম্যান কিভাবে তার নিজের জীবন বাঁচিয়ে রেখে জনসিকে ফিরিয়ে আনলো। এবং জনসি কিন্তু তখনই আশা ফিরে পেয়েছে যে এত বন্যা, এত ঝড়েও যদি গাছের পাতাটা পড়ে না যায় তাহলে আমি মরবো না। সে আশাটা বাঁচিয়ে রাখার জন্য বেহরম্যানের যে স্যাক্রিফাইস, সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়। তাহলে কিন্তু আমরা দেখতেই পেলাম যে 60 ঊর্ধ্ব বেহরম্যান সে বৃষ্টিতে, ঠান্ডায়, নিউমোনিয়াতে আক্রান্ত হয় এবং সে পরবর্তীতে মারা যায়। যদিও গল্পটা খুবই দুঃখজনক কাহিনী দিয়ে, একটা ট্র্যাজেডি দিয়ে শেষে এন্ড হয়েছে, কিন্তু এই গল্প থেকে কিন্তু আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে। আশা করি আমরা সবাই গল্পটি শেষ অংশটি ভালো মতো বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব 11.3.7.1-এ। এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দেব। ডু ইউ লাইক দ্য এন্ডিং অফ দ্য স্টোরি? পার্সোনালি আমার স্টোরির এন্ডিংটা খুব পছন্দ হয়েছে। এখন তোমার যদি পছন্দ না হয় তুমি বলতে পারো না, বাট যেহেতু আমার পছন্দ হয়েছে সেভাবে উত্তরটা দিব। Yes, I like the end of the story. To me, it was the most interesting part of the story. It was unimaginable to me. আমার কাছে এটা শেষ অংশটা খুব পছন্দ হয়েছে। আমার মতে এটাই ছিল গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ, এবং এটাই ছিল আমার কাছে আনইমাজিনেবল, অর্থাৎ চিন্তা করার মতো নয় এমন একটা অংশ। Even the main character John C. himself did not understand the consequences of the ending of the story. এবং জনসি নিজেই কিন্তু জানতো না যে আসলে গল্পের শেষ কি হতে পারে। The Behrman and the Sue characters were really significant to make this story ইন্টারেস্টিং। অর্থাৎ এখানে বেহরম্যান এবং সু যে চরিত্রটা আছে, এই চরিত্রটা এই গল্পটাকে খুবই সুন্দর করে তুলতে এবং আকর্ষণীয় করে তুলতে বেশ ভূমিকা রেখেছে, তাই এই গল্পটা আমার কাছে ভালো লেগেছে। পরের প্রশ্ন, ডাজ ইট ম্যাচ উইথ দ্য রিয়েল এন্ডিং অফ দ্য স্টোরি? এটা কি গল্পের আসল শেষ অংশের সাথে মিলছে, বা গল্পের যে আসল শেষ অংশ সেটার সাথে কি এটা ম্যাচ হয় কিনা? Yes, the ending described in the passage matches the actual ending of the story. এই প্যাসেজে যে এন্ডিংটা দেওয়া আছে সেই এন্ডিংটা আসল যে গল্প আছে সেটার এন্ডিং এর সাথে সেম টু সেম, কোনো চেঞ্জ নেই এখানে। What type of story is this? এটা কি ধরনের গল্প? আমরা কিন্তু এই অধ্যায়ে অনেক ধরনের গল্পের কথা জেনেছি, কত প্রকার গল্প থাকতে পারে সেগুলো জেনেছি। This story can be categorized as a short with elements of drama and emotional intensity. এই গল্পটাকে আমরা একটা শর্ট স্টোরি বলতে পারি, শর্ট স্টোরি, কিন্তু এটাতে কিন্তু ড্রামা অ্যান্ড ইমোশনাল ইন্টেন্সিটি আছে। অর্থাৎ এলিমেন্টস অফ ড্রামা, একটা নাটকের মধ্যে যে উপাদানগুলো থাকা দরকার এই শর্ট স্টোরিটাতে সেগুলো আছে, অ্যান্ড ইমোশনাল ইন্টেন্সিটি, এবং এখানে আবেগের তীব্রতা দেখা গিয়েছে। এখানে প্রচণ্ড পরিমাণ আবেগ ফুটে। যখন আমরা লাস্টে জানতে পারলাম বেহরম্যান নেই, এটা কিন্তু অবশ্যই আমার গায়ে কাটা দিয়ে উঠেছে। আশা করি তোমরাও এই কাহিনীর শেষ অংশটা শুনে তোমরাও অবশ্যই অনেক বেশি হতচকিত হয়েছে, এবং তোমাদের আবেগটি কিন্তু এখানে নাড়া দিয়ে উঠেছে, অর্থাৎ এখানে আবেগের তীব্রতাও দেখা গিয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে।
which characters do you like and explain why? এখানে কোন চরিত্রটা তোমার পছন্দ হয়েছে? এখানে মেইনলি যে চরিত্রগুলো, যে তিনটা মেইন চরিত্র, সিউ, জনসি অ্যান্ড মিস্টার বেহরম্যান, এই তিনটা ক্যারেক্টার হচ্ছে মেইন ক্যারেক্টার। তার পাশাপাশি ছিল আমাদের আরেকটা ক্যারেক্টার মিস্টার ডক্টর। এখন ডক্টরের ক্যারেক্টারটা আসলে এখানে তেমন কোনো ভূমিকা পালন করছে না। এই তিনটা প্রধান চরিত্রের মধ্যে এখানে প্রধান তিনটা চরিত্রের বলার কথা বলা আছে যে জনসি, সু অ্যান্ড মিস্টার বেহরম্যান। Among them, I like the characters of Sue and Mr. Behrman. এখানে সু আর মিস্টার বেহরম্যানের ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে। কেননা Sue's care for Johnsy and her determination are really praiseworthy. কারণ এখানে সু যে যত্ন নিয়ে তার বান্ধবীর খেয়াল রেখেছে এবং তার যে ডিটারমিনেশন বা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু আসলে প্রশংসাযোগ্য। From the very beginning to the end, she inspires Johnsy. প্রথম থেকে শেষ পর্যন্ত সে জনসিকে কি করেছে? অনুপ্রেরণা দিয়েছে। Besides, Mr. Behrman's sacrifice adds an extra dimension to the story. এবং বেহরম্যান যে ত্যাগ স্বীকার করেছে সেটা কিন্তু গল্পের মধ্যে একটা অনন্য দিক যোগ করছে, যেটা কিন্তু আসলে অসামান্য। এই জন্যই কিন্তু সু আর মিস্টার বেহরম্যান আমার ফেভারিট ক্যারেক্টার। আর জনসি যেহেতু নিরাশ হয়ে গিয়েছে, এই ধরনের ক্যারেক্টার কিন্তু আসলে কাউকে ইন্সপিরেশন দিতে পারে না, তাই এই ক্যারেক্টারটা আমার ভালো লাগেনি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। What do you feel about the story? Does it inspire you or motivate you? এটা কি তোমাকে অনুপ্রেরণা দেয় বা তোমাকে মোটিভেট করে? I feel very good about the story. Yes, it inspires me much. From the story I understand that its main idea is hope. হ্যাঁ, অবশ্যই গল্পটা আমাকে অনুপ্রেরণা দেয়, কেননা গল্পটি পড়ে আমি বুঝতে পেরেছি যে গল্পের মেইন থিম বা মূল বক্তব্য হচ্ছে হোপ বা আশা। The author aims to highlight how important it is for a person to have willpower and hope. অথর বা লেখক এখানে চিত্রিত করেছে বা আলোকপাত করেছে এই বিষয়টার উপর যে একজন মানুষের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি থাকা এবং হোপ, আশা থাকা কতটা গুরুত্বপূর্ণ। Johnsy is provided with new hope when she sees that leaf that is supposed to decide her fate is not falling. এটা ফেট হবে, ওকে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে জনসি যখন দেখলো যে যে গাছের শেষ পাতাটা তার ভাগ্য নির্ধারণ করবে, সে গাছের শেষ পাতাটা পড়ে যায়নি, তখনই সে কিন্তু নতুন আশা খুঁজে পেল। This shows that even a small act can light the lamp of hope in a person's heart. এইটা দিয়ে আমরা বুঝলাম যে এটা দেখাচ্ছে যে একটা ছোট্ট আশার আলো একজন মানুষের হৃদয়ে কত বড় আশা জাগাতে পারে। অর্থাৎ একটা ছোট্ট কাজ একটা মানুষের হৃদয়ে কত বড় আশার আলো জাগাতে পারে। অর্থাৎ একটা ছোট কাজের মাধ্যমে একজন মানুষ কিন্তু তার জীবনটা ফিরে পেতে পারে। আসলে গল্পের এই অংশগুলোই কিন্তু আমাকে বেশি আকৃষ্ট করেছে এবং এটাই কিন্তু মানুষকে ইন্সপায়ার বা মোটিভেট করছে। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব আমাদের পরের অংশ নিয়ে। আমাদের এখানে বলা আছে যে কিছু মেটাফোর বা রূপক দেওয়া আছে এবং এই রূপকের অর্থগুলো আমাদের এই পাশের কলম থেকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা রূপকের কিছু অর্থ আছে, সেগুলো আমাদের এই পাশে থেকে খুঁজে বের করতে হবে। খেয়াল করবে আমাদের প্রথমে হচ্ছে বিটিং রেইন অ্যান্ড ওয়াইল্ড উইন্ড। বিটিং রেইন অ্যান্ড ওয়াইল্ড উইন্ড মানে হচ্ছে ঝড়ো বৃষ্টি এবং হাওয়া, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। বৃষ্টি এবং ঝড়ো হাওয়া এখানে কোন পাশের বাক্যে আছে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। একটু খেয়াল করবে সবাই, এখানে 2 নম্বরে বলছে দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ফোর্স অফ দ্য রেইন অ্যান্ড উইন্ড এমফাসাইজ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড অ্যাগ্রেসিভনেস। অর্থাৎ বৃষ্টি এবং বাতাসের তীব্রতা তার শক্তি এবং আত্মমনাত্মক শক্তির উপর একটা প্রবল ধারণা প্রদর্শন করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এ নাম্বারটা, বিটিং রেইন অ্যান্ড ওয়াইল্ড উইন্ড। টাইজ দ্যাট হেল্ড হার টু ফ্রেন্ডশিপ অন আর্থ। বন্ধন যেটা তার পৃথিবীর সাথে তাকে এবং বন্ধুত্বকে টিকিয়ে রেখেছে। আসলে বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে? The emotional and physical connections that Johnsy has with her friends and the world emphasize their importance and significance in her life. এবং এই বাক্যটা দিয়ে আসলে বোঝাচ্ছে ties that held her to friendship and earth, অর্থাৎ তার পৃথিবীতে তার বন্ধুত্বকে টিকিয়ে রাখার যে বন্ধনটা, অর্থাৎ এখানে মানসিক এবং শারীরিক যে একটা বন্ধন আছে জনসির সাথে সুর, অর্থাৎ তার বন্ধুত্বে সেটাকে তুলে ধরা হয়েছে এবং পৃথিবীতে এটার গুরুত্বটাকে তুলে ধরা হয়েছে। তারপরে তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বার। The leaf hanging from its branch against the wall, অর্থাৎ against the wall অর্থাৎ দেয়ালের পাশে যে গাছের ডালে থেকে পাতাটা ঝুলে আছে, এই মেটাফোরটা দিয়ে কি বোঝাচ্ছে? It represents the last remaining leaf which Behrman painted on the wall. It is considered as his final and most significant artistic achievement. এই গাছের শেষ পাতাটা দিয়ে বোঝাচ্ছে যে বেহরম্যানের সর্বশেষ চিত্র অঙ্কন, যে চিত্র অঙ্কন করার মাধ্যমে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান শিল্পকলার অর্জনটা করতে পেরেছে। অর্থাৎ
সে চেয়েছিল কি একটা মাস্টারপিস অঙ্কন করতে, কিন্তু সে কিন্তু সেটা জীবনে পারেনি। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে সে দেয়ালে যে একটা পাতা অঙ্কন করে জনসির জীবনে আশা দিয়ে তাকে বাঁচিয়ে রেখে গেল, এটাই কিন্তু তার জীবনের একটা মাস্টারপিস হয়ে রয়ে গেল, এবং এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আর্টিস্টিক অ্যাচিভমেন্ট। ডি নাম্বার, দ্য লাস্ট লিভ স্টে দেয়ার টু শো মি হাউ ব্যাড আই ওয়াজ। অর্থাৎ লাস্ট লিভ বা সর্বশেষ পাতাটা সেখানে ছিল তাকে এটা বোঝানোর জন্য যে সে কতটা খারাপ। অর্থাৎ আমাদের তাহলে এটা হবে কোনটা, এটা হবে আমাদের ডি নাম্বারটা। এটা হচ্ছে আমাদের ডি নাম্বার মেটাফোরের অ্যান্সার। কিভাবে দেখো, ইট সাজেস্টস দ্যাট দ্য লাস্ট রিমেইনিং লিভ সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার অর রিফ্লেকশন অফ জনসিস পাস্ট অ্যাকশনস অর থটস ইন্ডিকেটিং হার রিয়েলাইজেশন অ্যান্ড রিগ্রেট। গাছের শেষ পাতাটা তাকে মনে করায় বা তার প্রতিফলন করে যে জনসি অতীতে কি কাহিনী করেছে বা কি ধরনের কাণ্ড করেছে বা তার চিন্তা ভাবনা কি ছিল, এবং এটা ইন্ডিকেট বা নির্দেশ করে যে তার রিয়েলাইজেশন বা তার রিগ্রেট অনুশোচনা আছে যে সে যে এরকম চিন্তা করেছে এই চিন্তাটা কিন্তু আসলে ঠিক নয়। সে এই অনুশোচনার কারণে সেই বাক্যটা বলেছে যে দ্য লাস্ট লিভ স্টে দেয়ার টু শো মি হাউ ব্যাড আই ওয়াজ। আচ্ছা, এটা কিন্তু আমাদের সি নাম্বার। হিজ শুজ অ্যান্ড হিজ ক্লোথস ওয়ার ওয়েট অ্যাজ কোল্ড অ্যাজ আইস। তার জুতো এবং তার জামা কাপড় ভিজে ছিল এবং ঠান্ডা ছিল একদম বরফের মতো। এটাতে বোঝাচ্ছে এক্সট্রিম কোল্ডনেস অ্যান্ড ডিসকমফর্ট এক্সপিরিয়েন্সড বাই বেহরম্যান সিম্বলাইজিং হিজ ভালনারেবিলিটি অ্যান্ড সাফারিংস। এইটা দিয়ে বোঝাচ্ছে যে অতিরিক্ত ঠান্ডায় এবং অসহ্য যন্ত্রণায় কিন্তু বেহরম্যান মারা যায়, এবং এটাতে বোঝাচ্ছে যে সে কতটা কষ্ট এবং দুর্বলতার কারণে সে মারা গিয়েছে। অ্যান্ড লাস্টলি বেহরম্যানস গ্রেট মাস্টারপিস দিয়ে বোঝাচ্ছে জনসিস লাইফ অ্যান্ড হার উইল টু লিভ। জনসির জীবন বেঁচেছে এবং জনসির যে ইচ্ছা ছিল বেঁচে থাকা সেটা প্রকাশিত হয়েছে। দ্য লিভ রিপ্রেজেন্টস হার রেজিলেন্স অ্যান্ড ডিটারমিনেশন। এইটার মাধ্যমে তার অধ্যাবসায় এবং তার ডিটারমিনেশন, একাগ্রতা, ইচ্ছা শক্তিটা প্রকাশ পেয়েছে। ক্লিঙ্গিং টু দ্য ব্রাঞ্চ ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, এবং সে কিন্তু সকল বাধা সত্ত্বেও কি করেছে, উপরে উঠতে পেরেছে বা সেই সকল বাধা পেরিয়ে তার জীবনটাকে ফিরে পেয়েছে। তাহলে আমরা কিন্তু বেহরম্যানের যে গ্রেট মাস্টারপিস ছিল, অর্থাৎ সেই দেয়ালের গাছের মধ্যে একটা পাতার চিত্র, এটাই কিন্তু আসলে জনসির জীবনটাকে প্রতিফলিত করছে। তাহলে আশা করি আজকের এই পর্বটি আমরা ভালো মতো বুঝতে পেরেছি। আমাদের কিন্তু লাস্ট লিভ গল্পটার সর্বশেষ পার্টটা আমরা দেখে ফেলেছি, তার সাথে সাথে আমরা কোয়েশ্চেন অ্যান্সার এবং মেটাফোর্সগুলোর অর্থগুলোও বুঝে ফেলেছি। সম্পূর্ণ ক্লাসটিতে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।